আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমাদের দিদিরা একদম তারা সব কিছু করতে পারে, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ। চণ্ডীপাঠ, এবং সবাইকে নিয়ে খুশি থাকতে চায়। সংসার, সমাজ আর সংগ্রামের ময়দানে যারা দিনের পর দিন লড়াই করে তৈরি করেছে নিজেদের পরিচয়, তারাই আজ আমাদের মঞ্চের অতিথি। আজ এমনই চারজন দিদির এগিয়ে চলার গল্প শুনব। প্রথমে আছেন রেশমি দাস ভট্টাচার্য। নমস্কার দিদি, আমি হচ্ছি রেশমি দাস ভট্টাচার্য। আমি কারেন্টলি মেন্টাল হেলথ নার্সিং অথবা সাইকিয়াট্রিক নার্সিং নিয়ে পড়াশোনা করছি এবং সবাইকে শিক্ষা দান করছি। আমি অ্যাসোসিয়েট প্রফেসর। কি ভেবে তুমি এই সাবজেক্টটা চুজ করলে? ফার্স্ট অ্যাকচুয়ালি আমার জার্নি শুরু হয় 2006-এ বিএসসি নার্সিং বলে একটি কোর্স, যেটা 4 বছরের গ্র্যাজুয়েশন কোর্স। তো সেটা পড়তে পড়তে আমি আমার লাইফের ফার্স্ট ধাক্কা খাই, যে সেটা আমার মানে নিজের বাবার ক্যান্সার ডিটেক্ট হয়। তো খুব সত্যি কথা বলতে প্রথমটা পুরোপুরি ভেঙে যায়। তারপর সেখান থেকে ওভারকাম করে কি করে নিজেকে আবার ব্যাক করি, এবং তিনি এখন কমপ্লিটলি সুস্থ, ফলো আপে আছেন। তো সেই জায়গা থেকে আমি ভেবেছিলাম যে আমি যদি মাস্টার্স করি ইন ফিউচার নার্সিংয়ে, তাহলে আমার জিনিসটাই হবে মেন্টাল হেলথ এবং সাইকিয়াট্রিক নার্সিং। সেকেন্ডলি আমি চারপাশে যত দিন যায় কন্টিনিউ দেখতে থাকি প্রত্যেকটা মানুষের রোজকার জীবনের স্ট্রেস, রোজকার জীবনের এত কষ্ট, রোজকারের মানে প্রত্যেকটা জিনিসের সাথে মানিয়ে না নিতে পারা এবং সেটা মুখ বুজে সহ্য করা, সেটা কেউ বলে না, এবং কারোর যে হেল্পের দরকার সেটা সে মুখ ফুটে চায় না, ভাবে যে কাউকে যদি বলি সে কি বলবে। তো সেই জিনিসটা নিয়ে আমি খুব ছোট্ট কয়েকটা টিপস দেবো, যেটা আমরা ফিজিক্যাল হেলথে ফার্স্ট এড বলে ইউজ করে থাকি, মেন্টাল হেলথে বলি না। যে সবার প্রথমে তো আগে আমাকে নিজেকে কাজের মধ্যে বিজি রাখতে হবে। আমি যত বিজি রাখবো আমার মানে হাফ ওভার থিঙ্কিং ওখানেই শেষ হয়ে যায়। সেকেন্ডলি যেটা আমার করতে হবে, যে আমার যেটা নিজের প্রিয় জায়গা, এন্টারটেনমেন্ট হোক, প্যাশন হোক, হবি হোক, সেইটা নিয়ে একটু কালচার রাখা। সেটা যদি আমি রাখি তো অটোমেটিক্যালি আমার মন ভালো হবে। থার্ডলি, যদি আমি না পারি তাহলে প্লিজ সে নো। সেখানে নাকে না বলাতে কোনো ক্ষতি নেই, কিন্তু ওভারবার্ডেন হয়ে নিজেকে স্ট্রেস দিয়ে সেখানে নিজের হার্ম করার কোনো মানে হয় না। আর লাস্টলি যেটা, প্লিজ সিক ফর হেল্প। মানে প্লিজ বলো আমার হেল্প দরকার, ডেফিনেটলি মানুষ হেল্প করবে, কেন হেল্প করবে না। তো এই ছোট ছোট জিনিসগুলো যদি আমরা একটু মাথায় রাখি, আর ইন ফার্দার কেস যদি এতেও আমি না পারি, তাহলে প্লিজ গো ফর কাউন্সিলিং। কিন্তু অর্ধেক মানুষ তো অনেক সময় বুঝতেই পারে না রেশমি, যে কোন সময় তার সেই প্রবলেমের মধ্যে সে ফেস করছে। এক্স্যাক্টলি, সে বুঝবে কি করে যে আমার কোনো মেন্টাল প্রবলেমস আসছে? হ্যাঁ, এবার তার বোঝার মিনিমাম যে ক্রাইটেরিয়াগুলো আমরা একদম ফার্স্টে ডিটেক্ট করি, সেটা হচ্ছে রোজকার যে ডেইলি রুটিন লাইফ, সেটা থেকে সে ল্যাক করবে। তার কাজে যেতে প্রথম কথা ইচ্ছা করবে না। সে যদি হাউসওয়াইফ হয়, তার সেই ডেইলি রুটিন লাইফ লিড করতেই ইচ্ছা করবে না, কারোর সাথে কমিউনিকেট করতে ইচ্ছা করছে না, কোথাও সে সোশ্যালাইজ হতে চাইবে না, কারোর সাথে দেখলে বলবে ঠিক আছে আমি ভালো আছি। মানে জাস্ট রোজকার লাইফ যেভাবে চালাতে হয় সে চালাবে, কোনো কিছুতেই তার আনন্দ থাকবে না, এবং সব কিছুতেই তার একটা ইরিটেশন থাকবে, অ্যাংজাইটি থাকবে, বিরক্তি ভাব থাকবে। মানে তার লাইফ চলছে করছি এরকম। এবার এই জিনিসটা যদি আমি শুরুতেই না আটকাতে পারি, তখন কিন্তু এটা সিভিয়ার আকার ধারণ করে। ওকে, এরপর আছে অনামিকা ভট্টাচার্য। হোম ডেলিভারির বিজনেস কিভাবে শুরু হলো? আমার হাজবেন্ড ক্যাজুয়ালে চাকরি করেন কলেজে। এবার বড় ছেলেকে লরেন্সে ভর্তি করা হয়েছিল, শ্বশুরমশাই ভর্তি করে গেছিলেন। তো হঠাৎই একদিন আমার শ্বশুরমশাই স্ট্রোকে মারা যান। তখন আমাদের মাথায় পুরো সংসারের দায়িত্ব এসে পড়ে। তখন মাথায় এলো হোম ডেলিভারি। তখন স্বামীর সঙ্গে আলোচনা করলাম, করতে উনি তখন কী করলেন, কলেজ থেকে কিছু অর্ডার নিয়ে এসে আমাকে দিলেন। এবার ম্যাডামও খুব ভালো, উনি আমাদের অর্ডারগুলো দিতেন, আমি বাড়িতে সেটা অ্যারেঞ্জমেন্ট করে সব কিছু রান্না ঠান্না করে দিতাম। তো ওনার খুব ভালো লেগেছিল রান্নাটা। এবারে আস্তে আস্তে ওনার থেকেই অনেকে আমাকে অর্ডার আস্তে আস্তে দিতে আরম্ভ করলো, অনেক টিচাররা, কলিগরা দিতে আরম্ভ করলো। এবার তখন আমার ইচ্ছে করলো যে না, আমি মাঝে মাঝে অর্ডার নিয়ে কেন করব, আমি আস্তে আস্তে জিনিসটা রেগুলার বেসিক শুরু করি। কতজনে খাবার রেডি করো? পার ডে 25-30 জনের থাকেই। আর তারপর নিয়ে যাও আবার সেটা ডেলিভারি? হ্যাঁ, আমি একা না দিদি, ও আমার বড় ছেলে বাড়ি থাকলে ও নিয়ে যায়, হাজবেন্ডও নিয়ে যায়, আমার ছোট ছেলেও নিয়ে যায় দিদি, যেগুলো আমার বাড়ির কাছাকাছি। খুব ভালো থেকো অনামিকা, সবাইকে নিয়ে, তোমার ব্যবসা, তোমার ছেলেদের সবাইকে নিয়ে খুব ভালো থেকো।
শাশ্বতী, লিডসে থাকো তুমি, হ্যাঁ দিদি। বিয়ের পরে গেছো? বিয়ের পর বলতে মানে প্রথমে ছোট থেকে বড় হওয়াটা আমার বেলঘড়িয়াতে। ওকে। আমার বিয়ে হয় 2016-তে, আর তারপরে আমি লিডসে যাই হচ্ছে 2023-এ। হাজব্যান্ড একটা এমএনসিতে চাকরি করেন, ওকে। ওর কাজের সূত্রেই লিডসে যাওয়া। তুমিও কাজ করতে এখানে? হ্যাঁ, এত সুন্দর জায়গা, এবং ওখানে মানে এরকম বরফ পড়ে যখন, স্নোফল যখন হয়, বন্ধুরা ফোন করে বলে যে চল আজকে প্রচুর স্নোফল, শাড়ি পরে গিয়ে ফটো তুলে আসবো। লোকেশন খুঁজি কোথায় প্রচুর বরফ, সেখানে গিয়ে ফটো তুলবো। এই দিনগুলোকে খুব মজা করি। এবং আমাদের নিজেদের একটা ওখানে ছোট্ট দল আছে, মানে আমাদের যারা আগে গেছেন তারা ওখানে করেছে 13 পার্বণ বলে। এবং এই 13 পার্বণ থেকে আমাদের প্রত্যেকটা সাংস্কৃতিক অনুষ্ঠান, রবীন্দ্র জয়ন্তী বলুন, তারপর সরস্বতী পুজো, বিজয়া সম্মেলনী, আমরা এরকম ছোট 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 অনুষ্ঠান করি। এবং প্রত্যেকটা অনুষ্ঠান, এবং দুর্গা পুজো যেটা মেনলি, ওখানে একটা পুজোতে যাই আমাদের বাড়ির থেকে একটু দূরে, ওখানে মানুষ এত দিদি আন্তরিক, মানে আমাকে ওরা চেনেও না, আমরা ওখানে এমনি যাই ভিজিট করতে। এবার ওরা আমাকে বললো যে শাশ্বতী, মানে একজন আমাকে ওখানে পরিচয় করিয়েছেন যে উনি শাশ্বতী, তো আমি ওখানে 50 জনের আলুর দম রান্না করেছি, বলছে তুমি করে না। এবং মানে সবাই সবাইকে হেল্প করে, মানে এত পুজোর আয়োজন হয়, এবং পুরো বাঙালি, মানে যিনি পুজো করেন তিনিও বাঙালি, তিনি একদম বাংলায় মন্ত্র পড়ছেন, মানে একদম আলাদা। কিন্তু কলকাতা তো ওই জায়গাটাতে খুব মিস করা। খুব ভালো লাগলো পরিচয় হয়ে শাশ্বতী, খুব ভালো থেকো তুমি। তুমিও খুব ভালো থেকো। এরপর আছে মৌমিতা ব্যানার্জি। নমস্কার দিদি, আমি বিষ্ণুপুর, বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে এসেছি। প্রেজেন্টলি আমি আজ গ্লোবাল ফাউন্ডেশন স্কুলে শিক্ষকতা করছি আজ 3 বছর ধরে। ছোটবেলাটা কেটেছে খুব আনন্দে কেটেছে। 3 বোন, বাবা গান শেখাতেন, তবলা শেখাতেন, তো সেই জায়গা থেকে আমরাও গান শিখেছি ছোটবেলাতে। প্রতিদিনই গানের আসর বসা, রেওয়াজ করা সকাল থেকে, মানে হই হুল্লোড়, গল্প, আড্ডা, পিকনিক সব কিছু মিলে কেটেছে। যখন ক্লাস 5-এ পড়ি তখন হঠাৎ করে যেন লাইফে একটা সাডেন ডিজাস্টার আসলো, এরকম একটা ফিল। কারণ কি না, বাবা হাই প্রেশারের রুগী ছিলেন, তো 3rd টাইম স্ট্রোকে বাবা হঠাৎ মারা গেলেন। মানে এই যে সময়টা খুব খারাপ একটা সময় আমরা কাটিয়েছি। তারপর দেখলাম যে মা স্কুল জয়েন করলেন, কারণ কি 3টি বাচ্চাকে মানুষ করতে হবে। তো সেখান থেকে স্ট্রাগল শুরু মায়ের। অনেক ভোর ভোর উঠে মা স্কুলে যেতেন, বাঁকুড়াতে অনেকটাই ডিস্টেন্স, ব্লাইন্ড স্কুলে মা জব করতেন। তো সকালবেলা রান্না বান্না সেরে দিয়ে আমাদেরকে ঠাকুমার কাছে রেখে, মানে ঠাকুমা তখনও আছেন, ঠাকুমা আছেন, পিসিমা আছেন, তো সবার সাথে এইভাবেই মানুষ হওয়া। মা অনেক স্ট্রাগল করে আমাদের বড় করেছেন। তো তখন থেকে মনে একটা জেদ আসলো যে বড় হয়ে আমাকে এস্টাবলিশ হতে হবে, মায়ের পাশে দাঁড়াতে হবে, থাকতে হবে। তো এই জেদ থেকেই পড়াশোনা শুরু। তারপর ফার্স্ট ইয়ারে এসে বিয়ে হলো। তো বিয়ের প্রথমেই কিন্তু বলা ছিল, মানে আমি বলেই রেখেছিলাম যে আমি কিন্তু পড়াশোনাটা চালিয়ে যাব, কারণ বিএডটা করতে হবে। বিএড না করে আমি টিচার প্রফেশনে তো আসতে পারবো না। আর বাড়িতে সবাই যেহেতু টিচার, বাবা টিচার ছিলেন, পিসিমণি টিচার ছিলেন, তো এই জায়গা থেকেই আমার অনুপ্রেরণা যে আমিও শিক্ষকতার লাইনে আসব। তো যাই হোক, বিএড করলাম। তারপরে আমার ছোট্ট একটি ছেলে হলো। ছেলে হওয়ার পর আমি চাকরিতে জয়েন করেছি। আমাদের দিদিরা সবাই পারদর্শী, আমাদের দিদিরা দশভুজা, তারা সব কিছু করতে পারে, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, এবং সবাইকে নিয়ে খুশি থাকতে চান। ইয়েস ইয়েস।